শুনতে পাচ্ছ? জি স্যার, তোমাদের ক্লাস টেস্ট এখন সবাই ক্লাসে আসেনি। আমাদের ক্লাস টেস্ট কবে দিবে? ক্লাস টেস্ট সোমবার দিন 12টায় দিই। সোমবার 12টায় কেন? মানে স্যার ওই রবিবার দিন সকালে একটু সমস্যা হয়ে যায়। রবিবার দিন সকালবেলা একটু সমস্যা হয়ে যায়। মঙ্গলবার সকালে দাও। স্যার কবে? মঙ্গলবার সকালে। কারণ সোমবার 12টায় দিলে সুবিধা হয় তোমাদের। মানে মানে সোমবার 12টায় আমাদের কিছু নাইও, মানে আবার একটু মানে দুপুর দুপুর তো মানে কেউ মিস করবে না কোনো কারণে, যদি একটু সকালে স্যার ওঠার জন্য ওই জন্য বলতেছি। কিন্তু দেখা যাবে ক্লাসে আসতে না, সবাই ক্লাস সিস্টেম করা 12টায় দিলে। আমাদের 8টা থেকে 9টা পর্যন্ত ক্লাসটা ফাঁকা রাখা হয়েছে ক্লাস টেস্ট নেওয়ার জন্য। এর আগে যেটা দেখা যায়, ক্লাস টেস্ট যদি করে না, সকালের দিকে সব ক্লাসে অ্যাবসেন্ট থেকে ক্লাস টেস্টে পড়া করতে পারে। 12টায় নিলে মনে হয় ভালো হবে, মানে সবার সাথে কথা বলে পরে বলছে। তোমরা কি 12টায় দিতে পারছো? জি স্যার। ঠিক আছে, আমি দেখি 12টায় আমি আগে মোটামুটি সব মানে আমার গ্রুপে আমি মেসেজ দিছিলাম যে মানে কটার সময় দিতে চাই। স্যার অনেকে হয়তো সারা রাত পরে আর কি সিটের জন্য, পরে এত সকালে সিটি থাকলে দেখা যাচ্ছে সিটি দিতে পারে না, এই জন্য 12টা দিলে সবার জন্য ভালো হয়। আমি দেখি যদি অ্যাবসেন্ট থাকো তোমরা, তাহলে আর কখনো 12টায় নিবো না ক্লাস অ্যাবসেন্ট। এদিন অবশ্যই আমার ক্লাস নাই, আমি বুঝবো। জি স্যার, আমি বলতে দিব, সমস্যা মনে হয় না সমস্যা। অন্য ছাত্রকে জিজ্ঞেস করতে বুঝে যাবো। তবে স্যার ওই মানে আমি না ওই স্যার মানে ওল্ড ব্যাচের যে ভাইয়া, ওনাদের রোলটা একটু দিলে আবার ভালো হতো, মানে হারাই ফেলছে। ওল্ড ব্যাচের ভাইয়া যারা আর কি, তাদের রোল নাম্বার গুলো একটু দিলে ভালো হতো, কারণ হলো তাদের সাথে তো মানে মানে আপনি দিয়েছিলেন একবার। তাদের রোল নাম্বার গুলো লিখে নাও। জি স্যার। রোল নাম্বার লিখে কন্ট্যাক্ট করতে পারবা? যতজনের সাথে পারি ট্রাই করি, যদি না পাই তাহলে আপনার সাথে আবার কল করবো না। হ্যাঁ, 15 বেসের 17, একটু ওয়েট করি। 15 বেসের 17, 22 লিখতেছো? জি স্যার, জি স্যার বলেন। 22 একই বেসের 32, 48 চারজন। 15 বেসের 17, 22, 32, 48। তারপর হচ্ছে 16 বেসের 14, 13 বেসের 19, 12 বেসের 19। পাইছো? স্যার লাস্টেরটা যেটা বললেন আবার একটু বলবেন, লাস্টে কোন বেচের কথা বললেন? কত বললাম? মানে একটা তো বললেন 13 বেচের 19, 16 বেচের 14। 12 বেসের সরি 13 বেসের তো 29 দেখছি। দাঁড়াও একটু চেক করে নিই। 13 বেসের আর আরেকজন মনে হয় আছে 4 বেচের একজন ভাইয়া মনে হয় অ্যাড হয়েছে, মানে 2004 বেচের একজন ভাইয়া মনে হয় অ্যাড হয়েছিল একদম শেষের দিকে। 13 বেসের 19 দেখছি। 13 বেসের 19 না, ও হবে হচ্ছে 13 বেসের 29। 13 বেসের 29। 13 বেসের 29। 13 বেসের 29। টিম বেচের 17, 22, 32, 38। হ্যাঁ, 32, 48। আচ্ছা আচ্ছা, জি স্যার। 16 বেসের 14, জি স্যার। 13 বেসের 29, 12 বেসের 19। 13 বেচের 29 আর 12 বেচের 19। আর স্যার একটা হলো মনে হয় 4 বেচের একজন ভাইয়া মনে হয় অ্যাড হয়েছিল আমার সাথে কথা বলতে। 4 বেসের তো কখন অ্যাড হলো? বেশিদিন আগে না মনে নাকি? জি স্যার, মানে উনি একটু দেরিতে রেজিস্ট্রেশন করছিল। 23।
4 ব্যাচে 23। তোমাদের সবাই আসছে? 43 জন মতো আসছে। তাহলে আমরা 43 ক্লাস 42। জি স্যার। স্যার মানে মোট তাহলে স্যার 8 জন বড় ভাই আছে। হ্যাঁ, এখন তোমাদের টোটাল স্টুডেন্ট, তোমাদের রেগুলার বেসিস মানে 3 জন অ্যাবসেন্ট নাকি? জি স্যার, মানে 47 জন। 47। আর ওরা কতজন? 8 জন মোট 55। 55। অনেক অ্যাবসেন্ট। আচ্ছা, এদের এদের টেলিফোন নাম্বার, কন্ট্যাক্ট মোবাইল নাম্বার আছে তোমার কাছে? না স্যার নাই, কিন্তু মানে কয়েকজনের সাথে ফেসবুক কন্ট্যাক্ট আছে, মোটামুটি 4-5 জনের সাথে, 3-4 জনের সাথে, 4-5 জন না, 3-4 জনের সাথে। আর খোঁজা লাগবে, ওনাদের সাথে কথা বললেই মোটামুটি বের হয়ে যাওয়ার কথা। হুম। মানে যাদের সাথে কন্ট্যাক্ট আছে, 15 বেশি যে ভাইয়ের সাথে কন্ট্যাক্ট আছে, তার কাছ থেকে হয়তো বা 15 বেশি অন্যদের নাম্বার পাওয়া যেতে পারে। আর এমনি অন্য যে ওল্ড বেচের ভাই আছে, মোটামুটি সবাই মনে হয় আমার সাথে কথা বলছে, তো ওনাদের সাথে আমার কন্ট্যাক্ট আছে, বলে দিতে পারবো না। আচ্ছা, আমি এখানে তোমার চ্যাটের মাধ্যমে তোমাকে পাঠাচ্ছি একটা, যে নাম্বারটা। পাইছো তুমি? গেছে তোমার কাছে? স্যার, কোথায় দিচ্ছেন? চ্যাটে তুমি একটা মেসেজে, জুমের। আসে না এখনো। আসলে আচ্ছা, ঠিক আছে, আমি তাদের পরে তোমাকে ইমেল পাঠিয়ে দেবো। ইমেলটা একটু ইয়ে করে দিও, আমাকে suggest করে দিও। আমরা ক্লাস শুরু করি। 32 আসছে। সবাই দেখতে পাচ্ছ? জি স্যার। দেখা যাচ্ছে? হ্যাঁ। জি স্যার, দেখা জি স্যার। যাচ্ছে। আজকে আমরা যেটা শুরু করবো, র মেটেরিয়ালস এন্ড প্রোডাক্টস। আমি এর আগে ক্লাসে বলেছিলাম যে ব্লাস্ট ফার্নেসের র মেটেরিয়ালস প্রিপারেশনটা তার প্রোডাক্টিভিটির জন্য এবং কন্টিনিউয়াস অপারেশনের জন্য একটা ইম্পর্টেন্ট। সেখানে র মেটেরিয়ালস কি থাকে তোমরা জানো, এটা আয়রন থাকে, তারপর কোক থাকে, প্লাক্সি মেটেরিয়াল হিসেবে যেটা থাকে হচ্ছে যে লাইম স্টোন, ডোলোমাইট, এই জিনিসগুলো মিক্স করা থাকে। তো এই জিনিসগুলোর সাইজ একটা বড় ফ্যাক্টর, মেইনলি সাইজ। তো এখন এটার একটা প্রিপারেশন দরকার হয়, কারণ ওটা যখন নিয়ে আসা হয় মাইল থেকে, এটার যে ফর্ম থাকে এই ফর্মে তুমি ডিরেক্টলি ব্লাস্ট ফার্নেসে চার্জ করতে পারো না। সেই জন্য আমরা এই কিভাবে র মেটেরিয়ালস ব্লাস্ট ফার্নেসে প্রিপেয়ার করা হয় সেই জিনিসটা দেখবো। হ্যাঁ, এই জিনিসটা এই লেকচারটা থেকে আমরা যেটা জানতে পারবো, তুমি ওর ক্লাসিফিকেশন জানতে পারবা, কিভাবে ওর থেকে কতগুলো মেথডের মাধ্যমে এনরিচ করা যায়। অর্থাৎ ওরে যদি আয়রনের পরিমাণ কম থাকে, এখান থেকে যদি গ্যাং মেটেরিয়াল ইম্পিউরিটিস যদি রিমুভ করা হয়, তাহলে ওর আয়রনের পার্সেন্টেজটা বেড়ে যাবে। কতগুলো মেথড নিয়ে আমরা এখানে মেনশন করব। এরপরে যেটা হচ্ছে যে যখন ওটা মাইন থেকে আনা হয়, যখন একটা সার্টিন সাইজের নিচে চলে গেলে এগুলো আর কাস্টমার্সে ডিরেক্টলি দেওয়া যায় না, তখন এটাকে এই ওভারগুলাকে তখন সিন্টার করে প্যালেটাইজ করে বড় সাইজে নিয়ে এসে তারপর কাস্টমার্সে দেওয়া হয়। সেই প্রসেসটা কিভাবে করা হয় এই জিনিসটা দেখা হয়। তো প্রথমে যেটা হচ্ছে অকারেন্স অফ আয়রন কোর, ইন্টারমিডিয়েট Recording in progress. occurrence of iron. হ্যাঁ, এটা কে বলবা? রোল 3 আছে নাকি? রোল 3 আছে? কৌশিক জি স্যার, আছে। রেসপন্স করছে না কেন? জি স্যার। কথা বলছো না যে? স্যার ওই যে আনমিউট হচ্ছিল না। তুমি বলতে পারবা, বলো। স্যার এইখানে হলো বিভিন্ন যে ওর গুলা কিভাবে এক্সিস্ট করে ওইটা দেখানো হচ্ছে। এটা কি শেষ
যেমন ওর ডিপোজিটস অকার ইন দ্য ফর্ম অফ ইলক্স, দেন তুমি পড়ছো পড়ে আসছো, দেখে আসছো স্লাইডটা? অনেক দেখছিলাম, তখন দেখিনি। দেখলে তো এটা পারার কথা, এটা শুরু দিবে। বলো, এক্সপ্লেন করতে হবে। স্যার আয়রন ওর গুলা কিভাবে অকার করে, মানে কিভাবে এক্সিস্ট করে ওইটা দেখা। হ্যাঁ, কিভাবে বলো। তো এইটা এই যে এখানে ফর্ম অফ ইলক্স আকারে থাকে যে ডিপোজিট গুলা, তারপরে এইটা যেটা মানে আয়রন ওর গুলা যেভাবে অবটেইন করা হয় সেটা হলো কন্ট্রোল ব্লাস্টিং এর মাধ্যমে। তো এইগুলা আহ, বিভিন্ন ক্রাশারের মাধ্যমে ক্রাশিং করা দরকার হয়। যেমন ব্লাস্ট ফার্নেসে যেটা, সেটা হলো 10 থেকে 40 মিলিমিটার সাইজে। আবার সিন্টার মেকিং এর ক্ষেত্রে আরেকটু কম দরকার হয়, 10 মিলিমিটার। আর আহ, আহ, যখন আমরা পেলেটস বিভিন্ন জিনিস বানাই তখন 100 মেশ সাইজের দরকার হয়, মানে 100 মেশ সাইজের চেয়ে কমের দরকার হয়। আর এইখানে হলো বিভিন্ন দেশে কিভাবে ওই আয়রন ওরটা রিজার্ভেশন কতটুকু আছে সেটা দেখা। আর আর স্যার আয়রন ওরের মধ্যে যে আয়রনের যে এভারেজ কন্টেন্ট সেই পার্সেন্টেজটা এখানে টেবিলে দেখা যাচ্ছে। মোট কথা এখানে যেটা বলা হচ্ছে যে তোমার আয়রনটা কিভাবে পাওয়া যায়, জি স্যার। আর্ট থেকে কিভাবে আসে। বলা হচ্ছে এখানে আয়রন যেখানে ডিপোজিট এটা আর্ট থেকে, এটা হিলক ফর্মে থাকে। উঁচু টিলা তোমরা দেখছো না, পাহাড় না, টিলাটা হচ্ছে পাহাড় থেকে ডিবির মতো, তাই না? পাহাড় থেকে একটু পাহাড় থেকে নিচু, কিন্তু মাটির গ্রাউন্ড লেভেল থেকে উঁচু, এইভাবে থাকে। তখন এটা তো লাম্প হিসেবে বড় পাহাড় তোমরা যেরকম ভাবে দেখছো ওইভাবে থাকে। তখন এখানে ব্লাস্টিং করা হয়, ব্লাস্টিং করে এটা টুকরো টুকরো পিস হয়ে যায়। পিস হয়ে তারপর সেখান থেকে পিস হওয়ার পর ওখান থেকে কেটে তারপর দেখা যায় এটা অনেক বড় বড় টুকরো থাকে, আবার অনেক ছোট ছোট থাকে। তারপরে এখন এগুলাকে আবার ক্রাশিং করা হয়। ক্রাশিং করার ফলে তোমার এই যে 10 থেকে 40 মিলিমিটার সাইজ যেগুলো আছে এগুলাকে সেপারেট করা হয়, এগুলো ডিরেক্টলি ব্লাস্ট ফার্নেসে ইউজ করা যায়। কিন্তু 10 মিলিমিটার সাইজের যখন নিচে চলে যায় তখন এটা ডিরেক্টলি ব্লাস্ট ফার্নেসে দেওয়া যায় না। আচ্ছা, ব্লাস্ট ফার্নেসে কেন ছোট সাইজের এই র মেটেরিয়ালস দেওয়া যাবে না, অর্থাৎ আয়রন ওর দেওয়া যাবে না, এটা কি বলতে পারো? প্রচুর প্রেসার থাকে। হ্যাঁ, প্রেসারে স্যার মানে কম কম ভরের কিছু দিলে তো স্যার এত নিচ পর্যন্ত যাবে না। মানে কি যাবে না বলো। মানে উপর থেকে স্যার আমরা করি না, মানে চার্জিংটা উপর থেকে করি, তো তো উপর নিচ থেকে তো আবার গ্যাস যায়। তো খুবই ছোট ছোট হ্যাঁ তো আবার এই গ্যাসের সাথে উপরে উঠে আসা করতে এরকম হতে পারে। হ্যাঁ, মানে তোমার যদি ছোট পার্টিকেল গুলা যায় তাহলে আমার এখানে চার্জের মধ্যে পারমিয়েবিলিটি ভালো হওয়া লাগবে, অর্থাৎ মাঝখানে পোর থাকা লাগবে, কারণ নিচ থেকে গ্যাস যাবে, গ্যাস গুলো যাওয়ার জন্য যথেষ্ট প্যাসেজ থাকে, পার পেতে হবে। এখন তুমি যদি ছোট সাইজের পার্টিকেল গুলা দিয়ে দাও, বা যেগুলা 10 মিলিমিটার নিচে, তখন ওই যে মাঝখানে বড় পার্টিকেল গুলার মাঝে যে গ্যাপটা থাকে, যে পোর থাকে, সেগুলাকে তখন বন্ধ করে দেয়। বন্ধ করে দিলে তখন দেখা যাবে যে তোমার গ্যাস গুলো যখন নিচ থেকে যাবে তখন সে যথেষ্ট প্যাসেজ পাবে না, ইউনিফর্মলি সে উপরে উঠতে পারবে না। তো এই জন্য করা হচ্ছে কি, এই ছোট সাইজের গুলো সেপারেট করা হয়, সেপারেট করে এগুলো সিন্টারিং এর মাধ্যমে আবার বড় করা হয়, পিলেটাইজিং এর মাধ্যমে বড় করা হয়, আর একদম ছোট সাইজের গুলা। এই হচ্ছে মূল কথা। আর এখানে যেটা দেখানো হচ্ছে টেবিলে, যে ওয়ার্ল্ডে কোন দেশে কত পরিমাণে আয়রন রিজার্ভ আছে, এবং সেখানে ওই ওরের মধ্যে কত পার্সেন্ট আয়রন আছে, এই জিনিসটা এখানে তোমার দেখাচ্ছে এই টেবিলে। হ্যাঁ, তোমরা এটা দেখে নিবা, এটা তোমাদের ইনফরমেশন টেবিল। স্যার এখানে মেশ সাইজ বলতে কি বোঝাচ্ছে? এটা সাইজ মেশ, তোমরা পড়ছো না, সিপ অ্যানালাইসিস করছো তোমরা? সিপ সিপ বলতে অর্থাৎ তুমি ধরো বিভিন্ন গ্রেইনের পার্টিকেল নিচ্ছ, এখন তুমি চাচ্ছ যে এখানে কোন সাইজের কোনটা সেটা বের করার জন্য। তো কতগুলা চালনি, আমরা সিপ মানে চালনি, বাংলা ভাষায় চালনি বলে, এরকম অনেকগুলা সিরিজ চালনি রাখা হয়, বড় সাইজ থেকে আস্তে আস্তে ছোট দিকে যায়। হ্যাঁ, তো এই ছোট দিকে গেলে অর্থাৎ যেটা দিয়ে পাস করে যাবে এবং যেটার উপর আটকা পড়বে, তখন আমরা বলি যে এটার সাইজ হচ্ছে এটা। তো তুমি স্যান্ড বা অন্য কিছু যখন এরকম চালনির উপর দিয়ে দাও তখন দেখা যাবে যে পাস করে যাবে। যেখানে আটকা পড়বে, যেটা দিয়ে পাস করতে পারবে না এখানে আটকা পড়বে, তখন ওখান থেকে নিয়ে আমরা ওয়েট করে টোটাল সবগুলোর সাথে পার্সেন্টেজ করি। তখন আমরা বলি যে এই সিডের সিড নাম্বার দেওয়া থাকে, এই সিডের অথবা ম্যাশ নাম্বার দেওয়া থাকে, এই ম্যাশে এতগুলা এত পার্সেন্ট পার্টিকেল
এই ম্যাশ বলতে এখানে মূলত সিপটা বোঝানো হয়েছে, তোমরা সিপ মনে করো না, এগুলো সিপ অ্যানালাইসিস বোঝে, অর্থাৎ বিভিন্ন পার্টিকেলের বিভিন্ন সাইজের এগুলাকে সেপারেট করার জন্য বিভিন্ন স্কিম ইউজ করা হয়, যে স্কিম দিয়ে সে আটকে থাকবে, পাস করবে না, ওইটাকে ওই সাইজ আমরা বলে থাকি। এটাকে বলা হচ্ছে যে ওই স্ক্রিনের নাম হচ্ছে যে ম্যাশ, 100 ম্যাশ একটা সাইজ বোঝায়। এটা সম্ভবত 100 ম্যাশ যেটা, এটা কত হবে, এটা 20 বা 30 মাইক্রোমিটার কিছু হবে। এগুলা ওই নেটে গুলো এই কনভার্সন গুলো পাওয়া যায়, এটা স্ট্যান্ডার্ড একটা মেজারিং এটা নাম্বার, এটা 100 ম্যাশ। তারপর আরো আছে 50 ম্যাশ, যত ম্যাশ নাম্বার কমবে তত সাইজ বড় হবে। এখন দেখো এটা ক্লাসিফিকেশন অফ আয়রন ওর, বলো রোল 3 বলো, কন্টিনিউ করো। রোল 3 কৌশিক। ও আছে, ওর মাইকে মনে হয় একটু সমস্যা হইতেছে। হ্যাঁ, আচ্ছা, ওর মাইকে মনে হয় একটু সমস্যা হইতেছে বারবার। রোল 9 আছে। জি স্যার আছি। বলতে পারবা তুমি? পড়ে আসছো, দেখে আসছো? স্যার দেখি নাই, বাট হচ্ছে দেখে বলতে পারবো। না, দেখে বললে আগে তো পড়ে আসতে হবে, এখানে দেখে বলার জন্য তো না। হ্যাঁ, স্যার কালকে হচ্ছে কান ছিল না, আর পড়তে পারি না আর কি, সকালে পড়া উচিত ছিল। তুমি তো এর আগেও কোনোদিন বলো না, বলছিলা, জিজ্ঞাসা করছিলাম। না স্যার, আপনি এইভাবে মনে হয় বলেন নাই। তাহলে তোমার স্কোর তো উঠতেছে না, নাম্বার যোগ হবে না। রোল 43 পড়বা? জি স্যার। স্যার এখানে জি পড়ে এসেছি স্যার। বলো। এখানে ক্লাসিফিকেশন অফ আয়রন ওর দেখানো হয়েছে। আয়রন ওরকে প্রথমত তাদেরকে অ্যাপিয়ারেন্সের উপর ভিত্তি করে ক্লাসিফাই করা হয়। একটা হচ্ছে যে স্যার, তো তাদেরকে অ্যাপিয়ারেন্সের উপর বেসিসে তাদেরকে হচ্ছে গিয়ে আলাদা করা হয়। প্রথমটা হচ্ছে যে এখানে কয়েকটা টাইপস দেখানো হয়েছে, আয়রন, ম্যাগনেটাইট, হেমাটাইট এটসেট্রা। আর যখন কালার গ্রে অ্যাপিয়ারেন্সে থাকে তখন সেটাকে আয়রন বলছি। আয়রন ব্ল্যাক থাকলে সেটা ম্যাগনেটাইট। আর হচ্ছে যদি রেড থেকে ব্ল্যাকিশ থাকে তাহলে সেটা হেমাটাইট। এবং লিমোনাইটটা হচ্ছে গিয়ে অল শেডস অফ ব্রাউন টু ইয়েলো, মানে ব্রাউন থেকে ইয়েলো পোর্শন থাকবে এখানে। এবং গোল্ড সাইটে হচ্ছে গিয়ে গোল্ড সাইটটা দেখতে ব্রাউনিশ ব্ল্যাক। আর পাইরাইটসটা হচ্ছে গিয়ে গ্রিনিশ অথবা ব্রাউনিশ। চ্যালিবাইটটা হচ্ছে পেল ইয়েলো, মানে হালকা হলুদ থেকে ব্রাউনিশ ব্ল্যাক এরকম দেখতে। আর ইলমেনাইটটা হচ্ছে ব্ল্যাক। এভাবে আমরা অ্যাপিয়ারেন্সের ভিত্তিতে তাদেরকে ক্লাসিফাই করতে পারি। আর এদের স্পেসিফিক জি এখানে একটা জিনিস হচ্ছে যে একটা হচ্ছে কালার গেল, এইগুলোর সাথে তোমাদের আরেকটা জিনিস যেটা শিখতে হবে যে এটার কেমিক্যাল ফর্মুলা কি, বুঝো না? যে আয়রন, নেগেটিভ ম্যাগনেটাইট কি, হেমাটাইট কি, আয়রন অক্সাইড, তারপর লিমোনাইট, এই অ্যাপিয়ারেন্সের সাথে এই জিনিসটা তোমরা একটু দেখে নিবা। পাইরাইট যেমন আয়রন সালফাইড হচ্ছে যে পাইরাইট, তাই না? ইলমেনাইট আয়রন অক্সাইড, টিটানিয়াম অক্সাইডের এটা একটা মিনারেল ইলমেনাইট, এটা কালার হচ্ছে ব্ল্যাক। এবং এখানে আয়রনের পার্সেন্টেজ কোনটাতে কত এখানে দেওয়া আছে, তাই না? মানে এগুলোর সাথে সাথে এটা জাস্ট ক্লাসিফিকেশন দেখানোর জন্য। তারপর তোমার স্পেসিফিক গ্র্যাভিটি কত সেটা, মানে আবার কালারের কথা আবার সেপারেটলি বলো। তারপরে টেবিলে চলে যাও, এটা তোমরা দেখে নেবে, এটা তোমাদের ইনফরমেশনের জন্য যে কত ধরনের আয়রন ওর থাকতে পারে ডিপোজিটের মধ্যে। এখন কোথাও ধরো কোনো মাইনে দেখা যাচ্ছে যে হয়তো কোনো ম্যাগনেটাইট বেশি, হেমাটাইট কম, কোনোটাতে আবার দেখা যাচ্ছে যে এই ওর সাথে কিছু পাইরাইটও আছে। আবার কোথাও দেখা যায় যে তোমার ইলমেনাইটও থাকে, যেমন আমাদের ইলমেনাইটটা মাঝে মাঝে অন্য জিনিসের সাথেও থাকে। যেমন আমাদের কক্সবাজারে বিচ স্যান্ড যেটা আছে, তুমি কালো কালার যেটা দেখো। তারপর হলো যে আয়রন ওরকে তাদের গ্যাং ম্যাটেরিয়ালের উপর ভিত্তি করেও হচ্ছে গিয়ে ক্লাসিফাই করা হয়। গ্যাং ম্যাটেরিয়াল বলতে আমরা বুঝি যে কোনো একটা ওরের মধ্যে ওয়ান্টেড ম্যাটেরিয়াল বা মিনারেলের সাথে আনওয়ান্টেড যে ম্যাটেরিয়াল গুলো থাকে সেগুলোকে আমরা গ্যাং বলি। তো
এখানে আমরা কিছু ক্লাসিফিকেশন দেখতে পাচ্ছি, যেমন সিলিসিয়াস, অ্যালুমিনাস, আর্জিলাসিয়াস, ক্যালকারাস, বিটুমিনাস এটসেট্রা। তো সিলিসিয়াসে দেখা যাবে যে সিলিকা প্রিডোমিনেন্টলি সিলিকা থাকবে। অ্যালুমিনিয়াসে হচ্ছে গিয়ে অ্যালুমিনা কন্টেন্ট বেশি থাকবে ওরটিতে, এবং আর্জিলিসিয়াসে চিফলি ক্লে ম্যাটার থাকবে। আর ক্যালকারিসাসে লাইম থাকবে, ক্যালসিয়াম অক্সাইড থাকবে। আর বিটুমিনাসে দেখা যাবে যে বেশি করে বিটুমিনাস থাকবে। আর নিচেরটা তো দেখা যাচ্ছে না, নিচে টাইটানিক। জি, মানে ডিপেন্ডিং অন দা গ্যাং মেটেরিয়াল এগুলোর নাম করা হয়েছে, এটা হচ্ছে যে কথা। এরপর আমরা পরের স্লাইডে চলে যাই। এটা বলো, এটা পারবা? জি স্যার পারবো। বলো। মানে আয়রন ওরের বেনিফিসিয়েশন বলা হচ্ছে। বেনিফিসিয়েশন হলো যে ওরটাকে আমরা স্ক্রিনিং করবো, এটার যে পার্টিকেল সাইজ এটার ভিত্তিতে আমরা এটাকে আলাদা করব, এবং আর হচ্ছে যে এটাকে তো আমরা সাইজটাকে রিডিউস করব, পার্টিকেল সাইজটাকে, এবং এখানে যে গ্যাং থাকে গ্যাং ম্যাটেরিয়াল গুলোকে আমরা আলাদা করব। এটার মূল মেইন পারপাস হচ্ছে যে তোমার গ্যাং মেটেরিয়ালটাকে তুমি যদি কিছুটা বের করে দিতে পারো, তাহলে দেখা যাচ্ছে যে আয়রনের পার্সেন্টেজটা, অর্থাৎ আয়রনের ওরের পার্সেন্টেজটা বেড়ে যায়। আয়রনের ওর পার্সেন্টেজ মানে আয়রনটা বেড়ে যায়। তো এটাকে ব্লাস্ট ফার্নেসে পাঠানোর আগে অনেক সময় এই জিনিসটা করা হয়, এটাকে আরো এনরিচ করা হয় কিছু ফিজিক্যাল কিছু অ্যাপ্লিকেশন দিয়ে। এই মেথড গুলা বলো কিভাবে এটাকে গ্যাং মেটেরিয়াল গুলাকে এখান থেকে কিছুটা সেপারেট করা হয়, বলো। ক্রাশিং এবং স্ক্রিনিং এর মাধ্যমে। এটা একটা মেথড, বিভিন্ন মেথডে করা যায়। এখানে এই মেথড গুলো এখানে বলা হলো, মেনশন করতে হলো, বলো। জি, আর ওয়েট স্ক্রিনিং ফলোড বাই ডিসলাইমিং। এখানে একটা ওয়েট মেথডে স্ক্রিনিং করা হয়, সেখানে ডিসলাইমিং করা হয়। গ্র্যাভিটি কনসেন্ট্রেশন, পার্টিকেলস গুলোকে তাদের স্পেসিফিক গ্র্যাভিটির বেসিসে আলাদা করা হয়। আর ম্যাগনেটিক সেপারেশন, সেখানে ম্যাগনেটিক পার্টিকেল গুলোকে ম্যাগনেটের মাধ্যমে সেপারেট করা হয়। ফ্লোটেশন, এখানে মিনারেল গুলোকে তাদের কোন লিকুইডে ডিজলভ হবে, যেমন অয়েলে কোনগুলো ডিজলভ হয় আর কোনগুলো ওয়াটারে, সেটার ভিত্তিতে সেপারেট করা হয়। আর এরপরটা হচ্ছে গিয়ে সিলেক্টিভ ফ্লকুলেশন, এটা ঠিক বলতে পারবো না। আরেকটা স্যার হচ্ছে গিয়ে বায়োলিচিং অফ আয়রন ওর। এখানে ব্যাকটেরিয়া দিয়ে আয়রন ওরকে, মানে ব্যাকটেরিয়ার সাহায্যে বা বায়োম্যাটেরিয়াল দিয়ে আর কি আয়রন ওরটাকে বেনিফিসিয়েশন করা হয়। এতটুকুই স্যার। সিন্টারিং প্রসেসটা হচ্ছে, সিন্টারিংটা স্যার মানে এমনি বুঝি যে ছোট ছোট পার্টিকেল গুলাকে বড় বানানোর একটা প্রসেস। আর এটা স্যার আসলে ভালো বলতে পারবো না। রোল 45 আছে, মনে হয় নাই স্যার। জি স্যার, আছে স্যার। আচ্ছা, হ্যাঁ তুমি বলো। 45 না 49 বলছেন? 45, 45। ও আচ্ছা, সরি স্যার, আমি 49। 45 নাই মনে হয়। তোমার কত? আমার 47 আছে, 47, 47, 47 আছে। জি স্যার। বলো, সিন্টারিং প্রসেসটা বলো। করে আসছো তুমি? আচ্ছা স্যার, দেখছি আর কি ওইরকম ভাবে করে আসছো? দেখছি স্যার। বলো। এখানে স্যার সিন্টারিং প্রসেসে মানে হচ্ছে বলা হয়েছে যে হচ্ছে দ্য স্টেপস। এখন স্যার এখানে বেডিং এন্ড হচ্ছে ব্লেন্ডিং এর মাধ্যমে আমরা হচ্ছে সিন্টারিংটা করতে পারি অ্যাকচুয়ালি। এটার মাধ্যমে হচ্ছে ইউনিফর্মিটি, মানে হচ্ছে আমরা যেই ম্যাটেরিয়াল গুলোর হচ্ছে সিন্টারিং করতেছি তার হচ্ছে ইউনিফর্মিটি হচ্ছে বজায় রাখতে পারি। এখন হচ্ছে সিন্টারিং এর জন্য হচ্ছে আমরা যে ছোট ছোট পার্টিকেল গুলো আমরা হচ্ছে বেনিফিকেশনের জন্য করছি, সেগুলোকে অ্যাকচুয়ালি যেমন হচ্ছে আমরা আগে দেখছিলাম যে 10 মিলিমিটার বা এই টাইপের ছোট ছোট যেই পার্টিকেল গুলো থাকে সেগুলোকে হচ্ছে আমরা সিন্টারিং করতে পারি অ্যাকচুয়ালি। তারপরে হচ্ছে স্যার বলছে হচ্ছে গ্র্যানুলেশন। এখানে বলছে যে স্যার এখানে বেডিং এন্ড ব্লেন্ডিং। বেডিং কথা দিয়ে যেটা বোঝা যাচ্ছে, এটা বুঝতে পারছো যে এখানে কি ইউজ করা হয়। এখানে তোমার আয়রন ওর থাকে, আয়রন ওর গুলা যেগুলা তোমার ছোট, আমি ডিরেক্টলি তোমার ব্লাস্ট ফার্নেস ইউজ করতে পারবো না, সেগুলা তুমি
মেটেরিয়ালস লাইম, তারপর হচ্ছে ডোলোমাইট ইত্যাদি, আর এরপরে হচ্ছে কোক ব্রিজ, অর্থাৎ একটা কোকের একটা পার্সেন্টেজ অ্যাড করা হয়। তো এই জিনিসগুলোকে তোমার যেটা করা হয় সেটা হচ্ছে যে তুমি যখন সিন্টারিং করবা, এটা তো একটা কন্টিনিউয়াস প্রসেস এবং সেখানে এটা মাস লেভেলে হয়। এর আগে একটু প্রিপারেশন প্রয়োজন হয় এগুলাকে মিক্সচার করার জন্য ইউনিফর্ম। তো সেই জন্য এগুলাকে আগে মিক্স করে তারপর এগুলাকে লেয়ার বাই লেয়ার তোমার বেড তৈরি করা হয়, এই জন্য বেডিং বলা হয়। বড় একটা এরিয়া ধরে বেড তৈরি করা হয়, এই বেডে এরকম বলা হয় যে 200টা লেয়ার দিয়ে একটা বেড হয়। হ্যাঁ, এরপরে এরকম 2টা বেড করা হয়, কারণ একটা বেড থেকে তোমার সিন্টারিং হতে থাকে আরেকটা বেড প্রিপেয়ার করা হয়। যখন বেডটা তখন এখান থেকে আবার সিন্টারিং হওয়া শুরু করে, আরেকটা বেড তখন প্রিপেয়ার করা হয়। এই জন্য এই 2টা বেড প্রিপারেশনে সবসময় থাকা লাগে। এই বেড ব্রিডিং এবং এই ব্রিডিং যেটা বলবো বেডিং অথবা ব্লেন্ডিং হচ্ছে কনসেপ্ট হচ্ছে যে এটা প্রথমে তুমি যদি মিক্সচার করবে যাতে এটা ইউনিফর্ম মিক্সচারটা হয়, এটা। এরপরে গ্রানুলেশনটা বলো। গ্রানুলেশন স্যার বলছে যে গ্রিন মিক্স মানে হচ্ছে ওই মিক্সচার, মানে একটা মিক্সচার, ওই মিক্সচারটাকে আমরা যে ব্যাডিং এর জন্য যেটা করতেছি সেটাকে হচ্ছে আমরা মিক্সিং ড্রামে হচ্ছে ট্রান্সফার করব, দেন হচ্ছে ওয়াটার দিয়ে হচ্ছে সেই ড্রামটাকে হচ্ছে আমরা রোটেট করতে থাকবো অ্যাকচুয়ালি, মানে হচ্ছে গ্র্যানুল ফরমেশনের জন্য হচ্ছে রোটেট করতে থাকবো। তারপরে হচ্ছে এটাকে হচ্ছে এটার পারমিয়াবিলিটি হচ্ছে মেনটেন করার জন্য হচ্ছে ওই সিন্টারিং যে ব্যাডটার কথা বললেন হচ্ছে সেটা হচ্ছে প্রয়োজন হয় অ্যাকচুয়ালি। মানে এখানে তোমাদের এখানে কিন্তু প্রসেস গুলা কিন্তু আমি তোমাদেরকে যে লেকচার মেটেরিয়াল দিয়ে দিচ্ছি, লেকচার নোট না, সেখানে ডিটেল বলা আছে, তোমরা এখান থেকে পড়ে নিবে। এখানে তো খুব সংক্ষেপে বলা আছে। গুলো তো লুজলি থাকে, ধরো বেডিং ব্লেন্ডিং করলে এরপরে এটাকে তোমার করা হয়েছে যে ওই যে গ্রানুলেশনের মাধ্যমে ওয়াটার স্প্রে করে ওয়াটার মিক্স করে তুমি যখন এটাকে একটু ভিজা ভিজা হবে, এটা ওয়েট হবে, তখন এখন ড্রামের মধ্যে দিয়ে এটাকে যখন রোটেট করবে তখন এটা গ্রানুলেশন ফর্ম করে যাবে। এটা অত স্ট্রেন থাকবে না, কিন্তু এটা তখন একদম লুজলি পাউডার ফর্মে ছিল, পাউডার ফর্মে থাকবে না। সিন্টারিং এর জন্য এরপরে সিন্টারিংটা বলো, পারবা? ভালো মতো পারবো না অ্যাকচুয়ালি, মানে রোল 50 আছে, রোল 50 50 আছে, রোল 50 কৌশিক 50 অ্যাবসেন্ট। আগের ব্যাচের কেউ আছো? নাই, কেউ নাই পুরোনো ব্যাচের? 40 আছে? রোল 40 আছে? জি স্যার আছে। রেসপন্স করছে না। হ্যালো, রোল 40 বলছো? यस স্যার। তুমি এক্সপ্লেইন করো। ওকে স্যার। পারবে এটা এক্সপ্লেইন করতে? স্যার বলতে পারবো, কিন্তু মেশিনটা বোঝায় বলতে পারবো না স্যার, মানে ট্রাই করবো স্যার। তুমি পড়ে আসছো কিনা স্যার দেখছি। হ্যাঁ স্যার। বুঝছো এটা? यस স্যার। তুমি বুঝেছো কিভাবে করে এটা সিন্টারিংটা? না স্যার, পুরো প্রসেসটা বুঝতে পারি না। না বুঝলে বুঝবে কিভাবে? কে বলতে পারবা এটা সিন্টারিংটা? কে বলতে পারবা এখানে কি প্রসেস? কে বলতে পারবে? ট্রাই করতে পারি, কিন্তু এটা তেমন ভালো বুঝিনি। তুমি কে? কৌশিক 46। দেখি ভালো বুঝুনি। কম বুঝছি স্যার এটা, মানে তবে ট্রাই করতে পারি আর কি। আচ্ছা, তাহলে আমি এটা সংক্ষেপে খুব সংক্ষেপে এটা বলে দিই প্রসেসটা, তোমরা পরে পড়ে নিবা।
কি করা হয়, এখানে দেখো এই একটা কনভেয়ার বেল্ট, বুঝছো? আমার কার্সরটা মুভ করতেছে, এটা দেখা যাচ্ছে? জি স্যার। জি স্যার। তারপর এইখানে দেখো, এখানে কতগুলা সেপারেট সেপারেট জিনিস দেখা যাচ্ছে না লাইন দিয়ে? দেখা যাচ্ছে কিনা? জি স্যার, দেখা এগুলো যাচ্ছে। কি একটা বক্স, এগুলো কি একটা বক্স। তারপর এই যে এখানে একটা জিনিস দেখতেছো না, কি এটা দেখতেছো? কুপারের মতো। একটা হুডের মতো দেখতেছো? জি স্যার। এটাকে ইগনিশন হুড বলা হয়। এটাকে কি বলা হয়? ইগনিশন হুড। আবার তুমি দেখো নিচ দিয়ে কিছু এরকম একটা কোন টাইপের জিনিস চলে গেল না, দেখতে পারছো? এগুলো অনেকগুলা জি WIN স্যার। এরকম নাম্বার করা আছে না, আছে জি কিনা? স্যার। এগুলা এগুলা এগুলো হচ্ছে যে একটা বক্স টাইপের হলো জিনিস। এগুলার কাজ কি? এগুলো হচ্ছে যে এখানে সাকশন পাম্প লাগানো থাকে। সাকশন পাম্প লাগানো থাকলে যখন এই দিক দিয়ে সাকশন পাম্পটা চালু করা হয় ফ্যানটা, তখন বাতাসটা টানতে থাকে। সাকশনে কি করে, এয়ারটাকে টানে কিনা, টানলে তখন এয়ারটা এদিক দিয়ে এইগুলো দিয়ে যুক্ত থাকবে কিনা, কথা বলো? জি স্যার। যুক্ত থাকবে না। তাহলে এখানে কি দাঁড়ালো, এইগুলো হচ্ছে যে এগুলোর মধ্যে দিয়ে এয়ার ঢুকবে প্রত্যেকে বাইরে থেকে। বাইরে কোথায়? তার উপরে আছে তোমার এই বক্স গুলা। উপরে কি আছে, কথা বলো? এই বক্স গুলো উপরে কি আছে? স্যার বক্স গুলা। তাহলে এখন এই এয়ারটা আসতেছে, সেটা কোথেকে আসতেছে? বাইরে থেকে। কোন বাইরে থেকে? বক্সের বাইরে থেকে। অর্থাৎ এয়ারটা যেটা আসতেছে সেটা এই বক্সের মধ্য দিয়ে চার্জ যেটা আছে, তুমি বুঝছো এখানে র মেটেরিয়ালস ওরের, সেটার মধ্য দিয়ে তোমার এই বক্স গুলাতে আসতেছে। ক্লিয়ার কিনা? জি স্যার। কথা কি বুঝছো? কারণ এগুলোর উপরে তো তোমার এই বক্স গুলা বসাও উইথ তোমার চার্জ মেটেরিয়াল। কথা কি বুঝছো কিনা? জি তাহলে তুমি যখন এখান থেকে এটা সাকশন পাম্পে চালু করবা, তখন এয়ার সাক করা শুরু করবে, সেই এয়ারটা আসতে থাকবে। তাহলে এখানে আসতে থাকবে কোথেকে? বাইরে থেকে। বাহির থেকে? থ্রু এই বক্স। এখন এই বক্স কি করা হয়, তার আগে দেখো 1 2 3 4 5, এখানে আগে যেটা বলা হলো ওই যে ওর গুলাকে তুমি বেডে নিলা, সেই বেড থেকে বিভিন্ন বিনে তুমি দিয়ে রোটারি মিক্সিং ড্রাম, যেটা বলা হচ্ছে গ্রেনুলার ফর্ম, এখানে দিয়ে এটাকে রোটারি করে গ্রেনুলার ফর্ম করে এই ফিডারে বক্সের মধ্যে চার্জ করা হলো। বক্সটা যখন ফিল করা হলো, পুরোপুরি ফুল হয়ে গেল, তখন এদিকে মুভ করলো। মুভ করার পর ইগনিশন হুডে আসলো। ইগনিশন হুড কি করে, তোমার এটাকে বার্ন করায়, অর্থাৎ হিট দিয়ে এটা ইগনাইট করায়। এখন আমার প্রশ্ন হলো, ইগনাইট কিভাবে হবে? এখানে কোক দেওয়া হয়। কোক দেওয়া হয়। এই কোক কিন্তু ব্লাস্ট ফার্নেসে যাবে না। এই কোক এখানে বার্ন করে এখানে হিট জেনারেট করার জন্য। এটা কিন্তু একটা এখানে মেইন পয়েন্ট। যখন এটা শুরুর দিকে, এটা কিন্তু একটা থিক একটা লেয়ার থাকে, কথা কি বুঝছো? 300 থেকে 400 মিলিমিটারের থিকনেস একটা থিক লেয়ার থাকে, বক্স গুলার হাইট থাকে। তার মানে টপ যেখানে আছে সেখানে যখন এটা ইগনিশন শুরু হয়ে গেল, আবার এইদিকে এই উইন্ড যখন এয়ার যখন সাক করা শুরু হলো, তাহলে এয়ারটা কি তখন যেদিকে ইগনাইট হলো সেদিক দিয়ে কি এয়ারটা আসছে না, কথা বলো? তাহলে কি হলো, ওই কোকটা তখন বার্নিং হবে না? বার্নিং হিট জেনারেট করবে কিনা? তুমি চিন্তা করো, যত তোমার এদিকে মুভ করতে থাকবে, ধরো টপ লেয়ারটা প্রথমে হবে কিনা, হাই টেম্পারেচার জেনারেট করতে থাকবে, যখন পুরোপুরি কম্বাসন হবে, তাহলে প্রথমে হাই টেম্পারেচার জোনটা কি হবে? টপে। যেহেতু কন্টিনিউয়াস এয়ার তোমার সাক হচ্ছে, যখন এখানে সব কোক বার্ন হয়ে যাবে, আস্তে আস্তে নিচের দিকে যাবে কিনা, কথা বলো? যত এদিকে মুভ করছে তত নিচের দিকে শিফট করতে থাকবে কিনা? এবং দেখা যাবে যে আরো ইন্টারেস্টিং জিনিস হচ্ছে যে যখন হাই টেম্পারেচারে এটা এয়ারটা নিচের দিকে আসতে থাকবে, সে কিন্তু তারপর লেয়ারটাকে, অর্থাৎ নিচের লেয়ারটাকে প্রিহিট করে যাবে কিনা, অটো প্রিহিট হবে কিনা। তার মানে এক সময় তোমার এখানে আস্তে আস্তে শেষের দিকে যতই নিচের দিকে আসতে থাকবে, লেয়ারের নিচের দিকে আসতে থাকবে, লেয়ারের নিচের দিকে আসে এক সময় দেখা যাবে যে এখানে এসে পুরো লেয়ারটাই তোমার কি হয়ে গেল, পুরো কোক নাই, কম্বাসন হয়ে গেল, এখানে তোমার কি হয়ে গেল, এটা সিন্টার হয়ে গেল। সিন্টার হওয়ার পরে এরপরে যে দুটো আছে, এখানে কোনো বার্নিং হবে না, এয়ারটা তখন এটাকে কুল করবে, কথা কি বুঝছো? কুল করার পরে ঠান্ডা হওয়ার পরে তখন এখানে নিয়ে আসবে, নিয়ে এসে এখান থেকে নিয়ে তারপরে এটাকে ফার্দার নেক্সট প্রসেসিং যাবে। এখন সবাই কি বুঝতে পারছো প্রসেসটা? মেইন প্রসেসটা হচ্ছে যে, সবাই ক্লিয়ার হয়েছে? বুঝতে পারছো? কথা বলো। তার মানে কি দাঁড়ালো,
যে তুমি প্রতিটা বক্সে দিচ্ছ, বক্সের উপর ইগনেট করে দিচ্ছ, তারপর তুমি রাইট সাইডে মুভ করাচ্ছ, এদিকে নিচ থেকে এয়ার তুমি সাক করছো, তো সাকশন পাম্প দিয়ে এয়ারটা থ্রু দা বেড আসতেছে এবং ওটাকে কম্বাসন হচ্ছে। আমরা পরের স্টেজ গুলোতে আরো সিন্টারিং মেকানিজমটা পরের স্লাইড গুলোতে আরো ভালোভাবে দেখবো। এই জিনিসটা যেটা বললাম সেখানে আরো ক্লিয়ারলি তোমরা বুঝতে পারবা। এরপরে এটা যখন আসলো, এই সিন্টারটা অ্যাগ্লোমারেট হয়ে গেল, এটা বড় বড় তোমার যেহেতু সিন্টার হলো বড় বড় তোমার সাইজ থাকে, ওই দেখা যাবে যে এটাকে তখন আবার ক্রাশিং করে তোমার ছোট করা হয়। এটাকে ছোট করে আমাদের ব্লাস্ট ফার্নেসের যে সাইজ 40 থেকে 10 মিলিমিটার ওই সাইজে নিয়ে নেওয়া হয়, নিয়ে তোমার ক্রাশিং করে স্ক্রিনিং করে তখন ব্লাস্ট ফার্নেসের জন্য নিয়ে নেওয়া হয়। এটা হচ্ছে যে মূল সিন্টারিং প্রসেসটা। এখন ভিতরে ফান্ডামেন্টালটা কি, আর এখন এটা যেহেতু বুঝছো, এখন আমার মনে হয় যে এখন এই পরের স্লাইড গুলো এক্সপ্লেন করা তোমাদের জন্য সহজ হবে কিন্তু। রোল 30 বলতে পারবা? রোল 30 আছে? রোল 30 স্যার আছে স্যার। আমি এই পর্যন্ত ভালো পড়ি না, আমি এর আগে পড়নি, পড়ে আসুন, দেখে আসুন। স্যার এখান থেকে দেখি এর আগে প্রসেসে যে আটকে গেছিলাম, আমি তো ভালো বুঝি না, কথা বুঝি না, বোঝা যাচ্ছে না। স্যার এটার ঠিক আগের পেজে সিন্টারিং মেশিন পর্যন্ত পড়ে একটু আটকে গেছিলাম, ওটা ভালো বুঝি নাই তো, এরপরে আগানো হয়নি। কে বলতে পারবা এটা? স্যার আমি কত রোল নাম্বার কত? রোল 6 স্যার। কৌশিক না স্যার, না স্যার, শুধু 6। কৌশিকের রোল নাম্বার কত? আমার রোল 46 আর ওটা রায়হান বলতে আছে রোল 6। বলো বলো তোমার কত রোল? 6 স্যার, শুধু 6। হ্যাঁ বলো স্যার। এখানে প্রথমে ওর পার্টিকেল গুলো তাদের মেল্টিং টেম্পারেচারের কাছাকাছি নিয়ে ফিউশন করা হবে, তারপরে শোনো একটু থামো। এই যে সিন্টারিংটা হলো, সিন্টারিংটা আমরা কি বুঝি? আমরা জানি যে লুজ কতগুলো পার্টিকেল দিই সিন্টারিং প্রসেসে, এখানে ডিফিউশনের মাধ্যমে একটা শুধু বন্ডিং ক্রিয়েট করে এটা একটা তোমার হার্ড একটা মাস তৈরি হয়, তাই না? এটা তো সিন্টারিং এর কনসেপ্ট। জি স্যার। যেমন সিরামিক্স এর সবকিছু সিরামিক্স এর সিন্টারিং প্রসেসে হয়। হ্যাঁ হ্যাঁ, সেই জিনিসটা কিভাবে এখানে এটা দ্রুত বলে যাও। হ্যাঁ স্যার, তখন এগুলাকে মেল্টিং পয়েন্টের কাছাকাছি নিয়ে ফিউশন করা হয় আয়রন ওর পার্টিকেল গুলাকে, তারপরে এগ্লোমেরেট ফর্ম করে। তারপরে বলা হচ্ছে স্যার অনেক বেশি পরিমাণ হিট সাপ্লাই করা হয় এবং খুব কম টাইমের মধ্যে, যাতে খুব হাই প্রোডাক্টিভিটি পাওয়া যায়। এই কারণে আর হিট এন্ড কম্বাসন জোন খুব তাড়াতাড়ি বেডের মাঝে পাস করা হয়, যাতে আমাদের কম হিট প্রডিউস করতে তো অনেক ইয়া লাগে আর কি, হচ্ছে খরচ হয়। এই জন্য খুব তাড়াতাড়ি পাস করা হয়, যাতে ফিউশন বেড এবং প্রোডাকশন সেন্টারের প্রোডাকশন হয়ে যায় তাড়াতাড়ি এবং খুব ভালোভাবে সেন্টারের প্রোডাকশন হয়। তারপরে হচ্ছে দিস রিকোয়ার্স এ ক্লোজ ম্যাচ বিটুইন, এবং স্যার এটার জন্য প্রয়োজন হয় খুব কাছাকাছি এদের মধ্যে সম্পর্ক থাকা প্রয়োজন, হিট ট্রান্সফার এবং হচ্ছে যে সেন্টারিং মেশিনের যে বেল্টটা, সেই বেল্টের ট্রাভেল রেট। কেন স্যার? কারণ হচ্ছে যে হট গ্যাসের যে লোয়ার লেয়ার আনসেন্টার যে পোর্শন থাকে, এটার যে হিট ট্রান্সফার এবং এটা যাতে পুরোপুরি সেন্টার হয়, আনসেন্টার যেন কোনো পোর্শন না থাকে, এই জন্য এই ট্রাভেল রেট অফ ট্রাভেল অফ সেন্টারিং মেশিন এটার সাথে তার একটা সম্পর্ক থাকা জরুরি। তারপরে কম্বাসন জোনের টেম্পারেচার মোটামুটি 1200 থেকে 1300 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকে, এবং এই জোনের নিচে গেলে টেম্পারেচারটা প্রায় 60 ডিগ্রি পরিমাণ ডিক্রিজ করে। মানে এটা কম্বাসন জন্য, আর যখন এটা কম্বাসন হয়ে যায় শেষে বলা হচ্ছে যে পরে এটা লাস্টে যায় 60 ডিগ্রি সেন্টিগ্রেডে থাকে। যা তার মানে যেটা দাঁড় করা এখানে মূল কথা যেটা বলতে ছিল যে তোমাকে এটা বোঝানোর চেষ্টা করলো যে এই যে অ্যান্ড থেকে স্টার্টিং থেকে অ্যান্ড পর্যন্ত যেতে এখানে একটা সিনক্রোনাইজেশনের প্রয়োজন আছে। এই যে বেলটা যে মুভ করবে, হ্যাঁ, তারপরে এয়ারটা যে সাক করবে, এয়ারটা যে আসবে, এয়ার রেট, তারপর হচ্ছে যে তোমার মুভিং রেট, এটা কম্বাসন জোনের এই যে পাস করবে টপ টু বটম, এই কম্বাসন জোন পাস করার উপরই তোমার সিন্টারিংটা হবে। এটার একটা সিনক্রোনাইজেশন প্রয়োজন হবে। এই জিনিসটা কথাটা এখানে বলা হবে। এই যে এখানে এই ফিগারটা এক্সপ্লেন করো স্যার। এই ফিগারটা বুঝা যাচ্ছে না? এই ফিগারটা বোঝা যাইতেছে। এই ফিগারে দেখা যাচ্ছে স্যার যে প্রথমে ইগনিশন পিরিয়ড, তারপর হচ্ছে হিটিং অফ দ্য ফিড, তারপর হচ্ছে হিট ফ্রন্ট, কম্বাসন জোন আর ফ্লেম ফ্রন্ট। এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গাটা হচ্ছে কম্বাসন জোন।
এই কম্বাসন জোনটা খুব তার মানে এই কম্বাসন জোনটার ডেপথ হবে 500 থেকে 600 মিলিমিটার, এবং এটা 25 মিনিট ধরে হচ্ছে এটাকে আর কি তার মানে যদি আমরা হিট করি কম্বাসন করি তাহলে আমাদের টোটাল যে সিন্টারিং প্রসেসটা কমপ্লিট হবে। এবং দুইটা ফ্রন্ট আছে, একটা হচ্ছে হিট ফ্রন্ট, একটা হচ্ছে ফ্লেম ফ্রন্ট। একটা হচ্ছে কম্বাসন জোনের আগেরটা হচ্ছে হিট ফ্রন্ট এবং কম্বাসন জোনের পরেরটা হচ্ছে ফ্লেম ফ্রন্ট। এবং এই ফ্লেম ফ্রন্টটা হচ্ছে ম্যাক্সিমাম হিটিং টেম্পারেচার, আর হিট ফ্রন্টটা হচ্ছে মানে ফ্লেম ফ্রন্ট এবং ফ্লেম ফ্রন্টের পিছনে বা কম্বাসন জোনের পিছনে, এবং এটা হচ্ছে হিট অ্যাবজর্ব করে। আর ফ্লেম ফ্রন্ট যে ফ্লেম ফ্রন্টের যেই তার মানে ইনফ্লুয়েন্স ফ্লেম ফ্রন্টটা ইনফ্লুয়েন্স করে যদি ময়েশ্চার কন্টেন্ট এবং হচ্ছে ফুয়েলের যে ফুয়েল এবং সিন্টার মিষ্টিতে ময়েশ্চার কন্টেন্ট, এটার উপর হচ্ছে এই ফ্লেম ফ্রন্টটার হচ্ছে টেম্পারেচার কতক্ষণ ধরে রাখতে হবে এটা ডিপেন্ড করে আর কি। কম্বাসন হ্যাঁ ফ্রম হ্যাঁ স্যার, কম্বাসন জোন ফ্রম দ্য ট্রাভেল ফ্রম দ্য টপ লেয়ার বটম এন্ড কমপ্লিট দ্য সিন্টারিং প্রসেস। স্যার এই তার মানে কম্বাসন জোনটা তার মানে ততক্ষণ পর্যন্ত কম্বাসন করতে হবে যতক্ষণ পর্যন্ত এটা তার মানে বার্ন থ্রু পয়েন্টে না গেছে, সবকিছু বার্ন না হয়ে গেছে ততক্ষণ পর্যন্ত আমাদের কম্বাসন জোন তার মানে কম্বাসন করতে হবে, না হলে আমরা পয়েন্ট আগে স্যার ওটা কমপ্লিট হবে কম্বাসনটা। হ্যাঁ হ্যাঁ বার্ন থ্রু পয়েন্ট, এবং ততটুকু টাইম দিতে হবে যতটুকু টাইম পর্যন্ত তার বার্ন থ্রু পয়েন্টে যায়, এবং এটাকে বলা হয় টাইম অফ সিন্টারিং। তাহলে যেটা দাঁড়ালো তোমরা এই ফিগার থেকে এটা বুঝতে পারছো যে শুরুতে কিন্তু ইগনিশন হয়, তারপর হচ্ছে যে পিরিয়ড, এরপরে একটা লেয়ারের এখানে দেখালো স্পেসিফিক, তারপর হচ্ছে হিট হতে থাকে, হিট হয়ে যে হিট ফ্রন্ট, তারপর কম্বাসন হয়, এরপর ফ্লেম ফ্রন্টটা আগাতে থাকে। এবার যত এই জিনিসটাই আস্তে আস্তে তোমার টপ থেকে বটমের দিকে যেতে থাকবে। এবং এটা এই যে এই ফ্লেম ফ্রন্টের এটা কিভাবে আগাবে, এটা ওই যে বললো যে ময়েশ্চার কন্টেন্ট, তারপরে কি পরিমাণে কোক আছে, এই জিনিসগুলোর উপর ডিপেন্ড করবে। তাহলে আমার মনে হয় যে প্রথম যে পেজটা আমি তোমাদের কাছে স্ক্রিন করলাম সেটা যদি বুঝে থাকো তাহলে এই জিনিসগুলো সহজে বুঝবা, এটারই একটা এক্সপ্লেনেশন। হ্যাঁ, এখানে হিট ট্রান্সফার ডিউরিং সিন্টারিং, এটা কে বলবা? আমি বলি স্যার 46। হ্যাঁ 46 এটা সহজ। কে? আমি কৌশিক 46। আর নাই কৌশিক আর 6 ছাড়া আর অন্য কেউ নাই বলার? এটা তো সহজ। এই স্যার এটা সহজ। সহজ না? এই যে ডেপথ অফ হিট দেওয়া আছে 50 থেকে 300, হ্যাঁ এটা টপ লেয়ার, আস্তে আস্তে নিচের দিকে। হ্যাঁ হ্যাঁ কম্বাসন জোনের টেম্পারেচার বাড়বে, তারপর আস্তে আস্তে আবার কমে যাবে। এই যে টপ, এটা ধরো একটা বক্স না, তোমরা এখানে যে কনভেয়ার বেল্টের উপর বক্স দেখছিলে না, সেই বক্সের মধ্যে এই চার্জ গুলা লেয়ার বাই লেয়ার, এটা টপ এটা বটম। এখানে আচ্ছা বলতো, এটা যখন এটা কম্বাসন হবে সিন্টারিং হবে, এটা উপর থেকে নিচের দিকে যাবে না, সিন্টার মাস হবে সেটা কি উপরের দিকে থাকবে না নিচের দিকে থাকবে? উপরের দিকে থাকবে। এই যে এই জন্য কোর সিন্টার হয়ে এটা অলরেডি কোল্ড হয়ে গেছে, তারপরে এই যে কম্বাসন জোন এখানে হচ্ছে সিন্টারিং, কথা বুঝছো? এটা প্রি হিটিং জোন, যেটা কথা বললাম। এটা হচ্ছে ড্রাইং জোন, এই যে যেহেতু নিচের দিকে তোমার গ্যাসটা যাচ্ছে, এয়ারটা যাচ্ছে, ওয়েস্ট গ্যাসটা, এটাকে প্রি হিট করে দিচ্ছে, কথা কি বুঝছো? একটা সময় এসে দেখা যাবে যে এখানে কম্বাসন জোনটা চলে এসে পুরাটা মাছটা তোমার হয়ে যাবে। এখানে তুমি যদি দেখাও এই যে ভার্টিক্যাল ক্রস সেকশন যদি দেখাও, এইখানে আরো বুঝে যাচ্ছে, তাই না? এটা যখন এদিকে মুভ করবে এই যে টাইমের সাথে সাথে বেশি সিন্টার হবে আর কি, স্ট্রং সিন্টার হবে। হ্যাঁ এই যে এখানে ইগনিশন হুড, এই যে এটা সিন্টার হয়ে গেল ফাইবার, এটা হচ্ছে স্ট্রং সিন্টার, এটা প্লাস্টিক সিন্টার, এটা সিন্টারিং হওয়ার পথে। এইদিকে এটা হচ্ছে কম্বাসন জোন, এই যে এটা ক্যালসাইন জোন যেখানে কম্বাসন হচ্ছে, আর এটা হচ্ছে ড্রাই জোন। ভিজা জিনিসটাকে এখানে কি হচ্ছে না, এখানে কম্বাসন জোন এখানে চলে গেছে এই জায়গাটাতে। এটা হচ্ছে যে প্লাস্টিক সিন্টার, সিন্টারিং এর আগের স্টেজটা তখন কি একটু তোমার সফট হয়ে যায় না সিন্টারিং এর আগে, এরপরে একটু ঠান্ডা হয়ে গেলে তখন স্ট্রং সিন্টার। হ্যাঁ এটা তারপর হচ্ছে তোমার এটা ক্যালসাইন জোন, আর এটা হচ্ছে যেটা। আর এইগুলো কেন হয় তোমরা জানো যে ফ্লাক্সিং মেটেরিয়াল যদি আয়রন ওরের সাথে থেকে থাকে তখন সেখানে কি ফর্ম করে, তোমার স্ল্যাগ ফর্ম করে, তাই না? স্ল্যাগের মেল্টিং পয়েন্ট কম কিনা আমরা এটা দেখছি না এর আগে? স্ল্যাগের মেল্টিং পয়েন্ট কম না? স্ল্যাগের মেল্টিং পয়েন্ট, হ্যাঁ। তো এই স্ল্যাগের মেল্টিং পয়েন্ট যখন, তখন এটা একটা ভিসকাস মাস তৈরি হয়। এই ভিসকাস মাসই তোমার আয়রন সিন্টারিং এর আয়রন ওরগুলার মাঝে তোমার কি করে, বন্ড ক্রিয়েট করে। ক্যালসাইন জোন মানে কি ওখানে মানে কোনো তাপীয় বিক্রিয়া হয়? ক্যালসাইন তো বলা হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট তুমি অ্যাড করতেছো না, তখন এটা কার্বন অক্সাইডে চলে যাচ্ছে এবং ক্যালসিয়াম অক্সাইড হচ্ছে সেটা। এই ক্যালসিয়াম অক্সাইডটা তো এখানে রিঅ্যাকশনে তোমার সিন্টারিং এর ক্ষেত্রে তোমার এখানে ভূমিকা রাখবে।
স্ল্যাগ ফর্ম করাবে, এই স্ল্যাগটা তোমার লিকুইড হবে, লিকুইড একদম লিকুইড হবে না, একটা ভিসকাস মাস তৈরি করবে, এটাই তোমার বন্ডিংটা ক্রিয়েট করবে। হ্যাঁ, এখন আসো সিন্টার প্রোডাক্টিভিটি। সিন্টার প্রোডাক্টিভিটি কি? এটা সহজ, এটা তোমরা দেখে নিবা যে সিন্টার প্রোডাক্টিভিটি একটা ইকুয়েশনের মাধ্যমে করা হয়। সিন্টার প্রোডাক্টিভিটি কিসের উপর ডিপেন্ড করে বলা হচ্ছে যে তোমার র মেটেরিয়ালস এর ক্যারেক্টারিস্টিক্স কি, তারপর তুমি চার্জটা অর্থাৎ র মেটেরিয়ালস কিভাবে প্রিপেয়ার করতেছো, তারপর হচ্ছে যে তোমার সিন্টার্ড বেড যেটা তার জিওমেট্রি কেমন, তারপর হচ্ছে যে তুমি যে সাকশন ওই যে এয়ার যে সাক করতেছো সেই সাকশনের তুমি কিভাবে অ্যাপ্লাই করতেছো, কি রেটে করতেছো এটা, তারপর হচ্ছে যে বেডিং ব্লেন্ডিং যেটা আছে, বেডিং এবং ব্লেন্ডিং কিভাবে করা হচ্ছে, তারপর তোমার ইগনিশন প্র্যাকটিসটা কিভাবে, এগুলা। আর একটা হচ্ছে পোস্ট হিট ট্রিটমেন্ট অন দ্য স্ট্র্যান্ড, অর্থাৎ যে তোমার এটা প্রি হিট হচ্ছে, এই প্রি হিটটা কিভাবে হচ্ছে, এই জিনিসগুলা এটার উপর প্রোডাক্টিভিটি যেটা বলা হয় যে প্রোডাক্টিভিটি হচ্ছে যে তোমার মানে তোমার রেটটা অর্থাৎ পার আওয়ারে তুমি কতটুকু তুমি করতে পারছো অথবা পার ডেতে, এটা যেভাবে যে মিন করে তার জন্য এই জিনিসগুলো পুরো বোঝানোর জন্য এখানে একটা ইকুয়েশন দেওয়া আছে পি দিয়ে প্রোডাক্টিভিটি, এবং এখানে বি এইচ ভি রো মাইনাস আর এফ, এখানে কি কি বোঝাচ্ছে, এটা বি দিয়ে বেড ডেপথ বোঝাচ্ছে, এইচ দিয়ে যেটা বলা হচ্ছে যে তোমার উইডথ অফ দ্য স্ট্র্যান্ড, এইচ দিয়ে স্ট্র্যান্ড স্পিড, হরিজন্টাল মুভমেন্ট অফ দ্য স্ট্র্যান্ড মানে প্রতি মিনিটে কত মিটার মুভ করছে, ভি দিয়ে এটা বোঝাচ্ছে, রো দিয়ে ডেন্সিটি অফ দ্য মিক্সচার, তোমার যে মিক্সচারটা তুমি এখানে র মেটেরিয়াল যে মিক্সচারটা তুমি দিচ্ছ তার ডেন্সিটি কত, এটা টন পার মিটার কিউবে দেওয়া হচ্ছে, আর এফ দিয়ে অ্যামাউন্ট অফ ফাইন রিটার্ন গ্রেনুল জেনারেটেড, অর্থাৎ এখানে তোমার এটা করার পরেও তোমার দেখা যাচ্ছে যে তোমার কি পরিমাণে ফাইন তোমার, অর্থাৎ সবগুলা তো হবে না, কিছু থেকে যাবে, কি পরিমাণে তোমার এটা রিটার্ন হচ্ছে, যেটা আবার তুমি ফার্দার দিবা, এটা টন পার আওয়ার বলা হচ্ছে। আর এখানে বলা হচ্ছে যে ইল্ড অফ সিন্টার ফ্রম র মেটেরিয়ালস, তুমি কত র মেটেরিয়ালস তার মধ্যে কত পার্সেন্ট তুমি পাচ্ছ, এই জিনিসগুলো করলে তুমি প্রোডাক্টিভিটিটা পেয়ে যাবে। ঠিক আছে, এরপরে স্ট্রাকচার অফ 53 পেজ। হ্যাঁ 53 বাজে আর কি, মানে পরে একটা ক্লাস আমাদের ক্লাস আছে, পরে ক্লাস আছে। জি স্যার, পরে একটা ক্লাস। এখানে আর দুটো স্লাইড ছিল, তিনটা স্লাইড, এগুলো খুব বেশি কিছু না। ঠিক আছে, আমরা নেক্সট ক্লাসের শুরুর দিকে এটা ডিসকাস করবো, অসুবিধা নেই। আজকে কারা অ্যাবসেন্ট আছে বলো তো, কজন আছে? আমি এটা ইয়ে করে দিই। স্যার 14, 15, 16। Recording stopped. আমি এটা নোট করি। কত জন আছে? 46 আছে।